আমরা এখন লঞ্চ ইভেন্টে আসছি। এটা S24 আলট্রা দুটো কালারে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে S24, এটা হচ্ছে S24 প্লাস, এটারও অনেকগুলো কালার আছে। সেই সব ব্যাপারে বিস্তারিত ক্রমশ আমরা আসবো সবকিছুতে। এই হলো স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ। কাল অনেক রাত অব্দি, প্রায় ভোর অব্দি স্যামসাং এর লঞ্চ ইভেন্ট চলেছে, আমি সেখানে ছিলাম। তারপর ফোনগুলো নিয়ে এসেই সবার আগে ভিডিও বানাতে বসে গেছি। S24 আলট্রা এটার ব্যাপারে একটু বাদে বলছি, কিন্তু বক্স খুলে এই ফোনগুলো দেখে ওহো, এই ফোনগুলো তো এখনো স্ক্রিন প্রোটেক্টরটাই তোলা হয়নি, সেটা তুলে ফেলি আগে। এবার বেশ ফোনগুলোতে আলো বাতাস লাগছে। তো যেটা আমার মনে হলো S24 আর S24 প্লাস এই দুটো ফোন প্রায় আগের বারের মতোই আছে। এমনকি S24 আলট্রা এই ফোনটা দেখে মনে হলো প্রায় একই রকম আছে, তো কিন্তু ফোনটা হাতে নিয়ে ধারণাটা অনেক বদলে গেল, কারণ ফোনটাতে বেশ কিছু চেঞ্জ আছে। আপাতত S24 আর S24 প্লাস আমরা সাইডে সরিয়ে রাখি, S24 আলট্রা নিয়ে একটু কথাবার্তা বলে দেখি। এটা নিয়ে আমাদের আগ্রহ তো সব থেকে বেশি। S24 আলট্রা যখন হাতে নিলাম আর S23 আলট্রার সাথে পাশাপাশি হাতে নিয়ে বুঝলাম যে এই ফোনটা তুলনামূলক হালকা হবে না কেন, টাইটানিয়াম দেওয়া হয়েছে এবার। ইন হ্যান্ড ফিলিংও বেশ ভালো, যতক্ষণ ডিসপ্লে অফ আছে ততক্ষণ দুটো ফোনকে প্রায় একই রকম ফোনই মনে হচ্ছে, এবং তাতে আমি ভীষণই খুশি, কারণ এই আইকনিক ডিজাইনটা চেঞ্জ হোক আমি এটা একদমই চাইনি। আমার খুব পছন্দের এটা ডিজাইন। কিন্তু শুরুতেই আরেকটা জিনিস নোটিস করলাম, এই ফোনটার উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক একটার বদলে দুটো আছে। স্যামসাং এর ভয়েস ফোকাসের জন্য এটা কি কোনো স্পেশাল কিছু কাজ করবে সেসব বলবো ফুল ভিডিওতে। আর নিচের দিকের স্পিকার গ্রিল, সেটার ডিজাইনটা সামান্য চেঞ্জ হয়েছে। বাদ বাকি সামনে পেছনে উপরে নিচে সব দিক দিয়ে দুটো ফোন প্রায় সমান, প্রায়। তার কারণ এই ফোনটার ডিসপ্লেতে কিছু চেঞ্জ দেখা যাচ্ছে। অবশ্যই স্যামসাং এর স্পেশাল ডিসপ্লে, খুব ভালো ডিসপ্লে, 2600 নিটস পিক ব্রাইটনেস আছে, শুনলে মনে হয় কম, কিন্তু এই ডিসপ্লেটার ব্রাইটনেস বা যা কোয়ালিটি সেটা আমার মনে হয় না পৃথিবীতে এই মুহূর্তে কোনো ফোনের আছে। কিন্তু যে জিনিসটার ভয় করেছিলাম সেটাই হয়েছে, এবার ডিসপ্লেতে কিন্তু কার্ভ নেই। কিন্তু কার্ভ না থাকলে যতটা হতাশ হয়েছিলাম, ডিসপ্লেটা দেখার পর কিন্তু আর অতটা হতাশ হচ্ছি না। কার্ভের অভাবটা খুব একটা ফিল করা যাচ্ছে না কিন্তু, কারণ ডিসপ্লেটার কোয়ালিটি সত্যিই ভালো। আর স্যামসাং যেটা করেছে, বেজেল আর চিন সব মিলিয়ে কিন্তু কমিয়ে দিয়েছে। খালি চোখে হঠাৎ দেখলে মনে হবে বেজেল চিনটা বোধহয় বেশি আছে, কিন্তু তা নয়। আগেরবার কার্ভ ছিল বলে বেজেল গুলো কম মনে হচ্ছিল, তলায় চিন তো যথেষ্টই ছিল। এবার কিন্তু চিন বেজেল সবকিছু সিমেট্রিক, পাঞ্চোলটাও বেশ ছোট, এত বড় ডিসপ্লেটা খুব ভালো লাগছে দেখতে। কিন্তু লঞ্চ ইভেন্টে গিয়ে আমি যেটা দেখলাম, স্যামসাং এবার পুরোপুরি ফোকাস করেছে এআই এর উপর। মানে লঞ্চ ইভেন্টের 80% কথাবার্তা যেটা হলো সেটা এআই নিয়েই হলো। হ্যাঁ মানছি, প্রথম এই স্মার্টফোনেই এআই দেওয়া হয়েছে, কিন্তু তাই বলে এতটা এআই করবে? এআই দিয়ে যেটা হচ্ছে, লাইভ কল ট্রান্সলেট করা যাচ্ছে। মনে করুন আমি এখানে একটা নাম্বারে কল করছি, কল করার সাথে সাথে এখানে অপশন আসবে যে কল অ্যাসিস্ট করার জন্য। কল অ্যাসিস্টের মধ্যে লাইভ ট্রান্সলেট অপশন আছে। ট্রান্সলেট করতে গেলেই এখানে ইংলিশ, হিন্দি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ, তো সেখানে কল রিসিভ করলে ফার্স্টেই এরকম একটা মেসেজ আসবে। তারপর আমি যেরকম কথা বলবো, হাউ আর ইউ বললাম, এখানে লিখে দিল হিন্দিতে যে আপ কেসে হ্যাঁ। তো এখন আমি একা আছি, আপনাদের যতটা পারলাম দেখালাম। তো এই জিনিসটা লাইভ ট্রান্সলেশন ব্যাপারটা আমরা যখন কথাবার্তা বলবো, বাড়িতে গিয়ে ভালো করে ডিটেলস রিভিউ বানাবো, তখন আপনাদের আরো ভালো করে দেখাবো। দেখুন একটা জিনিস তো পরিষ্কার, স্মার্টফোন উন্নত হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে এর থেকে ভালো কিছু করা খুব কঠিন। বিশেষ করে কোম্পানিগুলো ইদানিং যেটা করছিল, যে ক্যামেরাকে আর একটু ভালো করার চেষ্টা করছিল, সেই একই জিনিসের মধ্যে একঘেয়ে লাগছিল, ক্যামেরা আর কত ভালো হবে। এবার যেহেতু এখন এআই এর যুগ এসে গেছে, তাই স্যামসাং এআই কেই ফোকাস করেছে এই স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের জন্য। স্যামসাং যে এআই নিয়ে এত বড় বড় দাবি করছে, একটা ছবি তুলে সেই ছবিটাকে নাকি এডিট করে ফেলা যাবে, যে কোনো জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলা যাবে, সেটা সত্যি কি যায়? একবারও কি যাবে? দেখি, একবার টেস্ট করে দেখি। আমরা এখানে সবকিছু সাজিয়ে ফেলেছি, একটা ছবি তুলি। ওকে, ছবি তুলেছি, এবার দেখা যাক এডিট করা যায় কিনা। এবার এই ছবিটাকে আমরা এডিট করব। এডিট অপশনে গেলাম, গিয়ে এআই কে ক্লিক করলাম। এআই বললো জেনারেট করা যাবে। আমরা এই মাউসটাকে সামান্য একটু সরিয়ে দেখি যায় কিনা সরানো। মাউসটাকে সরালাম, জেনারেট করতে বললাম, দেখি এআই জেনারেট করতে পারে কিনা। একটু সময় লাগছে, মানে সবকিছু বুঝে টুঝে নিয়ে প্রসেস করছে এআই। এই এডিটটা আমরাও করতে পারি, অনেক সময় নিয়ে করতে পারি। এআই নিজে বুঝে নিয়ে সেটা নিজের মতো করে করার চেষ্টা করছে। আমরা একটা ছবি এডিট করে দেখছি। ওকে, মাউসটা সরে এসছে এবং ছবিটা যেরকম ছিল সেরকমই রয়েছে, কোনো রকম চেঞ্জ হয়নি। আমরা ডান করে দিলাম, ছবি সুন্দর চলে আসলো, সেভ আর কপি করে দিলাম। ওকে, এবার দেখুন একটা জিনিস, এই ছবিটা যে তৈরি হলো, ছবিটার কোণে এখানে কিন্তু এআই এর সিম্বল রইলো। অর্থাৎ এই ছবিটা যে এআই দিয়ে জেনারেট করা, সেটা কিন্তু এখানে মার্ক করে দেওয়া হলো। এআই দিয়ে অনেক কিছু হতে পারে, অনেক খারাপ কিছু হতে পারে, সেটা যাতে আইডেন্টিফাই করা যায় তাই জন্য স্যামসাং এরকম স্ট্যাম্প দিয়ে দিয়েছে। আসল ছবিটা ছিল এরকম, সেটা হয়ে গেল এরকম ছবি। গুগলের সাথে স্যামসাং টাই আপ করেছে। গুগলের এআই স্যামসাং ডাইরেক্ট ফোনে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে এআই চালাই, তাহলে এই ফোনটার দরকার কি? আসলে দরকার এখানেই যে প্রতিটা অ্যাপ্লিকেশন আলাদা আলাদা কাজ করে। আমাদের অ্যাপ্লিকেশনগুলোর কাছে যেতে হবে, তাদের খুলতে হবে, তাদেরকে
বিভিন্নভাবে ইউজ করতে হবে, সেই প্রসেসটাকে একেবারে হাতের নাগালে এনে দিয়েছে স্যামসাং S24 আলট্রা বা S24 সিরিজ। এছাড়া আমরা যখন ফটো তুলছি, ফটো প্রসেসিং এর ক্ষেত্রে এআই কে ইমপ্লিমেন্ট করা যায়, সেটার ব্যাপারে আমরা পরে রিভিউতে বলবো। কিন্তু ফটো তোলার পর সেই ফটোটাকে এডিট করার ব্যাপারে এআই ইমপ্লিমেন্ট করা কিন্তু অনেক সোজা, এবং সেই জিনিসটা অনেক আকর্ষণীয় বটে। স্যামসাং সেটাই করেছে। আমরা এই ছবিটা তুলবো, সাইকেলের ছবিটা ইচ্ছা করে খারাপ তুলবো, এরকম কিছুটা কেটে দিয়েছি, এই দিক থেকে কাটা। তো এবার দেখা যাক এআই কে দিয়ে এটাকে ঠিক করানো যায় কিনা। ছবিটা তুললাম, এবার আমরা সোজাসুজি এআই এর কাছে চলে যাই ওকে খাটাবো বলে। এই আসল ছবিটা গেলাম আমরা এডিটিং অপশনে, জেনারেট এআই দিয়ে বললাম যে আমার ছবিটা এই রকম চাই বলে ওকে জেনারেট করতে দিয়ে দিলাম। এআই নিজে বাদবাকি যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো ঠিকঠাক অ্যাডজাস্ট করে ছবিটাকে একটু সোজা করে সাইকেলটার যতটা এদিক ওদিক বাড়ানো যায় বাড়িয়ে আমাদের চাহিদা মতো করে দিতে পারে কিনা সেটাই এখন দেখার। ওকে, এই হচ্ছে এআই এর তৈরি করা ছবি। অরিজিনালটা এরকম ছিল, এআই এর মধ্যে কিছু এলিমেন্ট যোগ করে সাইকেলটাকে, এই অরিজিনালটাকে এরকম বেটার করে দিয়েছে। এখানে চাকার কিছুটা অংশ দেখা যাচ্ছে, আমরা এরকম করতে পারি। চাইলে ছবিটাকে আরো মডিফাই করতে পারি, আপাতত আমরা এইটুকু করেই ক্ষান্ত দেবো। আমরা একটা নর্মাল ভিডিও তুলছি এরকম, এটাকে এবার দেখি স্লো মোশন হয় কিনা। এরকম হাত টাত নাড়লাম, ঘুষি টুসি মারলাম, স্লো মোশন কি হবে এটা দেখি। গ্যালারি থেকে আমরা ভিডিওটা খুললাম, ভিডিওটা চলছে স্পিডে, আমরা ট্যাপ করলাম, ভিডিওটা স্লো মোশন হয়ে গেল। এই অবস্থায় জুম করে দেখি, জুমও করা যাচ্ছে। এটা খুব সুন্দর একটা ফিচার, মাঝখানে ফ্রেম ভরে দিচ্ছে, যার ফলে এটার কোনো জিটার নেই, মনে হচ্ছে না ফ্রেম ড্রপ হচ্ছে, খুব একটা ল্যাগ ফিল করা যাচ্ছে না। জিনিসটা কি হচ্ছে, একটা ভিডিও মানে সেটা পরপর অনেকগুলো ছবি আমাদের চোখের সামনে থেকে খুব তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই সরানোর প্রসেসটা বা চালানোর প্রসেসটা যখন স্লো করে দেওয়া হবে, তখন একটা ছবির পর আরেকটা ছবি আসতে যে সময় লাগবে, তখন আমাদের মনে হবে ওই জায়গাটা আটকে গেল। কিন্তু যদি ওর মাঝখানে আরো 3টে ছবি ঢুকিয়ে দিতে পারি, যদি আরো 10টা ছবি ঢুকিয়ে দিতে পারি, তাহলে আর আটকে যাওয়ার ফিলিংটা আসবে না, ছবিটাকে স্লো চালানো যাবে, তখন ওটা স্মুথ ভিডিও বলে মনে হবে। আর সেই মাঝখানের ফ্রেমগুলো ঢোকানো, এই কাজটা এখন এআই করে দিচ্ছে। কিন্তু যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে, ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, গুগল লেন্সকে ভিডিওর মধ্যে ব্যবহার করা হয়েছে। গুগল লেন্স দিয়ে আমরা যখন কোনো ফটোর উপর কোনো জায়গাতে সিলেক্ট করতাম বা কিছু করতাম, সেই ফটোটার ব্যাপারে ডিটেলস আমরা পেয়ে যেতাম ওয়েবসাইট থেকে, গুগল সার্চ করে দেখিয়ে দিত। কিন্তু ভিডিওর ক্ষেত্রে তো সেটা হতো না। স্যামসাং এখানে ভিডিওর ক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার জিনিস, সেটার উপর আমরা যদি ট্যাপ করে রাখি, তার ডিটেলস দিয়ে দেবে। আমরা মনে করুন ইনস্টাগ্রাম দেখছি, দেখতে দেখতে এই ভিডিওটা দেখে আমার এই জামাটার কথা মনে পড়লো। এই জামাটা আমি কবে কোথায় কিনেছিলাম, কি দাম ছিল, আমার এর সম্পর্কে কিছু মনে নেই। পজ করলাম ভিডিও, এখানে ট্যাপ করলাম, সার্কেল করে দিতে বললো, আমি এই জামাটাকে সার্কেল করে দিলাম এবং এই জামার ব্যাপারে সব ডিটেলস সাথে সাথে গুগলে শো করে দিল। ইভেন জামা শুধু নয়, জামার দামটা আরম্ভ করে সবকিছু দিয়ে দিল। এরকম জামা যা কিছু পাওয়া যায়, এমনকি তার যে লেসগুলো আছে, লেসগুলোর সম্পর্কেও বিশদে দিয়ে দিচ্ছে। যেরকম আমি সার্চ দেবো সেরকম চলে আসবে। এআই এর আরেকটা ইন্টারেস্টিং ফিচার দেখানোর জন্য আমরা পাতার পর পাতা লিখে ফেলেছি। এবার এই লেখার পর দেখুন এখানে একটা সিম্বল আসছে, যেটা এআই এর সিম্বল। এখানে সিম্বলে ক্লিক করলে অ্যালাইন হ্যান্ডরাইটিং এর একটা অপশন আসবে, যার ফলে পুরো জায়গাতে হ্যান্ডরাইটিংটা অ্যালাইন হয়ে যাবে। প্রতিটা পেজ এরকম করে অ্যালাইন করে নিতে পারবো আমরা, যার ফলে যেটা এলোমেলো লেখা ছিল, ঠিকঠাক স্পেস দেওয়া হয়নি, সেই ব্যাপারগুলো সবকিছু ঠিক হয়ে যাবে। বাদিকে যে মার্জিন থাকে, সেই মার্জিন ঠিক হয়ে যাবে। এইভাবে আমরা পুরোটা করে নিতে পারি প্রতিটা পেজ ধরে ধরে। অ্যালাইন হ্যান্ডরাইটিং হয়ে গেল। এখানে অ্যালাইন হ্যান্ডরাইটিং ছাড়াও কনভার্ট টু টেক্সট একটা অপশন আছে। টেক্সট কনভার্ট করার জন্য আমরা অপশনে ক্লিক করলাম, এআই এর এখানে একটা সিম্বল এসছে, সেটাতে ক্লিক করলাম। অটো ফরম্যাট করে দেবে বলছে, দেখি অটো ফরম্যাটে হেডার্স এন্ড বুলেটস বলছে, মিটিং নোটস বলছে। আমরা প্রথমেরটাই সিলেক্ট করছি। তো প্রথমে একটা সিলেক্ট করলে এআই নিজে থেকে ব্যাপারটাকে বুলেটস দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দেবে। হেডার্স দিয়ে দিয়েছে, বুলেট দিয়ে দিয়েছে, এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা আমরা কপি করে নিতে পারি, অথবা আমরা এখান থেকে সামারাইজ করে নিতে পারি পুরো ব্যাপারটাকে। এই যা লেখাটা ছিল তার সামারিটা কি, সামারিটা ছোট্ট করে দিয়ে দিল, যাতে আমাদের এত কিছু পড়ে দেখতে না হয়। এছাড়া এখান থেকে স্পেলিং কারেক্ট করার অপশন রয়েছে, ইচ্ছা মতো আমরা স্পেলিং কারেক্ট করে নিতে পারবো। ইংলিশ আর এক্সপার্ট হতে হবে না, যা গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে সেগুলো সব ঠিক করে দেবে। এছাড়া এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবো। আমরা এটাকে যদি ফ্রেঞ্চে ট্রান্সলেট করতে চাই তাহলে ট্রান্সলেট হয়ে যাবে, যদি আমরা হিন্দিতে ট্রান্সলেট করতে চাই তাহলেও ট্রান্সলেট হয়ে যাবে। কিন্তু এখানে দুটো ভাষা দেখাচ্ছে কেন, আর কি অপশন নেই? এখানে এই দুটো ভাষা আমি ডাউনলোড করেছি তার জন্য দেখাচ্ছে। এছাড়া অন্য ল্যাঙ্গুয়েজও আমি এর মধ্যে যোগ করতে পারি, চাইনিজ, ইংলিশ, জার্মান, ইটালি, এরকম প্রচুর ল্যাঙ্গুয়েজ রয়েছে। দুঃখের বিষয় যে এখনো অব্দি বাংলার সাপোর্ট আসেনি। তো এইভাবে নোটস নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক কাজ করতে পারবো এআই এর সাহায্যে। এবার শুনে আপনার হয়তো মনে হচ্ছে আমিও শুধু এআই করছি। আসলে ব্যাপারটা এরকম, স্যামসাং যে ফিচার গুলো দেখাচ্ছে এআই হিসাবে, এই ফোনে শুধু সেই কটা ফিচার নেই। আসলে এই ফোনটার মধ্যে প্রতিটা জায়গাতে এআই কে ইমপ্লিমেন্ট করা হয়েছে। 5000 mAh যে ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা খুব বেশি ব্যাকআপ দেবে স্যামসাং বলছে। কেন বলতে পারছে কথা? এআই বুঝে নেবে আপনি কিভাবে ফোনটা ইউজ করেন। ব্যাটারির লাইফ আরো বাড়িয়ে দেওয়া, সেটা এআই বুঝে সুঝে করবে। বেশিক্ষণ স্ক্রিন অন টাইম পাবেন। আর এই যে এআই এত কিছু হচ্ছে, এই যে
প্রসেসিং গুলো হচ্ছে, যেগুলো ফোনের মধ্যেই হচ্ছে, সেগুলো হতে পারছে কেন? কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর দিয়ে এই ফোনটা এসেছে। বাকি দুটো ফোন S24 আর S24 Plus সেই দুটোতে কিন্তু Exynos 2400 প্রসেসর আছে। কেমন কাজ করছে, কি বৃত্তান্ত, সেগুলো ফুল ভিডিওতে হবে। তাহলে কি দাঁড়ালো? যুগটা এমন এসেছে যে ফোনের প্রসেসর এত উন্নত হয়ে গেছে, প্রসেসিং পাওয়ার এত বেড়ে গেছে, এছাড়া গুগলের এআই এত উন্নত হয়ে গেছে যে স্যামসাং ফোনের মধ্যেই এআই ইমপ্লিমেন্ট করে দিতে পারছে। কিন্তু এআই রিলেটেড এত কাজ যখন একটা প্রসেসর করছে, তখন প্রসেসরের উপর চাপ পড়বে, ফোন গরম হবে তো। স্যামসাং তার জন্য এবার কুলিং চেম্বার যেটা আছে সেটা প্রায় দ্বিগুণ করে দিয়েছে, মানে 1.9 গুণ বাড়িয়ে দিয়েছে ফোন ঠান্ডা রাখার জন্য। এখন অব্দি তো গরম টের পায়নি। এই ফোনে One UI 6.1 আছে, অ্যান্ড্রয়েড 14 আছে। সফটওয়্যার নিয়ে তো কথা বলার জায়গায় নেই। স্যামসাং এর সফটওয়্যার মানে এখন বেস্ট সফটওয়্যার অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, পিক্সেলের থেকেও ভালো, একদম নির্দ্বিধায়। কিন্তু যেটা আমার লঞ্চ ইভেন্টটা শুনে একদম গায়ের লোম দাঁড়িয়ে গেল, সেটা হচ্ছে যে এই ফোনটাতে 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে। মানে আমি জাস্ট ভাবলাম এটা কি করে পসিবল? একটা ফোন আমরা কিনে আনছি, এরপর প্রতি বছর পরপর 7 বছর অ্যান্ড্রয়েডের আপডেট হবে। সিকিউরিটি আপডেট হলো তাও মানতাম, সিকিউরিটি প্লাস অ্যান্ড্রয়েডের আপডেট 7 বছর। এছাড়া এতটা এক্সাইটেড না হলেও আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগলো, নক্স সিকিউরিটি। এই ফোনে নক্স সিকিউরিটির সাথেও এআই কে জুড়ে দিয়েছে, যার ফলে সিকিউরিটির লেভেলটা আরো বেড়ে গেছে। তো এই এছাড়া বলে ভিডিও কত লম্বা করবো আমি। ইনফ্যাক্ট ফোনটা আমি এক রাত হলো তো ইউজ করছি, ফোনটা আমি ভালো করে ব্যবহার করি, কয়েকটা দিন সময় দিন, 3-4 দিন, তারপর এই ফোনটার ব্যাপারে একদম বিস্তারিত সবকিছু ঘেটে ঘুটে নিয়ে আসবো এবং বলবো যে 1,30,000 টাকায় স্যামসাং গ্যালাক্সি 12GB 256GB ভেরিয়েন্ট নেওয়া কতটা যুক্তিযুক্ত হবে। বিশেষ করে যারা S23 আলট্রা ইউজ করছেন তারা S24 আলট্রাতে শিফট করবেন কিনা, করলে কেন করবেন, না করলে কেন করা উচিত না। S24, S24 Plus এই ফোনগুলোতে কি আছে সব আসবে ভিডিও আমাদের চ্যানেলে ক্রমশ। দেখার জন্য আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটা লাইক করে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।